মে আই কামিং স্যার? ক্লাসে নিস্তব্ধতা পরিবেশ ছেড়ে হঠাৎ ভেসে আসা অসময়ে কণ্ঠস্বরটিতে নিহাল স্যারের পাশাপাশি সব শিক্ষার্থীর দৃষ্টি দরজা দিকে ঘুরে গেল। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে জেসি, দীর্ঘ 10 দিন পর। ঠিক ক্লাসের শেষ মুহূর্তে তার এই অনারত আগমন, কোনো অপরাধবোধ কিংবা অনুশোচনার বিন্দুমাত্র ছাপ নেই তার মুখে। বাম হাতের তর্জনীতে এক গোছা চুল স্প্রিং এর মতো পেঁচিয়ে ছেড়ে দিচ্ছে, তার নির্বিকার ভঙ্গিতে চুইংগাম চিবোচ্ছে। জেসির এমন তাচ্ছিল্যপূর্ণ অবয়ব দেখে নিহালের চোয়াল রাগে শক্ত হয়ে এলো। চোখে প্রখর বিরক্তি। মেয়েটা যেন বেয়াদবি আর ঐক্য দম্পতির সব সীমা ছাড়িয়ে যাচ্ছে দিনে দিনে। তবে নিজের ভেতরে প্রচন্ড রাগ চেপে রাখলো সে। এটা কলেজ, শিক্ষাদানের জায়গা। রাগ ঝাড়া মঞ্চ নয়, পেশা দায়িত্ব বজায় রাখাটা তার দায়িত্ব। জেসিকে এভাবে দেখে নাবিল, নিশা ও অর্ণা একে অপরের দিকে মুখ চাওয়াচাই করলো। গতকালের ঘটনার পর জেসি যে আজকে এমন আস আস্পর্ধা দেখাবে তা তাদের ধারণাতেই ছিল না। ক্লাসের 2-1 জন ছাড়া তেমন কেউ জেসির সাথে কথা বলে না, সবাইকে এড়িয়েই চলে। নাবিল কলম দাঁত দিয়ে কামড়ে ধরে নিচু স্বরে বলল, জেসি, কতে তেসি করে তাও স্যার, টিসি দিয়ে দাও। নাবিলের কথা নাবিল ছাড়া অবশ্যই কেউ শুনল না। এদিকে অবশ্য নিশার কানের কাছে গিয়ে ফিসফাস করে বলল, ওই রকম চর খেলে তো লজ্জায় সারা জীবন আমি স্যারের সামনে আসতাম না। আর এই বেয়াদবকে দেখ। নিশা অর্ণাকে কথায় তাল মিলিয়ে বিরসমুখে বলল, ওকে দুনিয়াতে পাঠানোর সময় আল্লাহর লজ্জার প্যাকেজটা দিতেই ভুলে গেছে, বুঝলি? ক্লাসে মৃদু গুঞ্জন কানে আসতেই নিহাল গম্ভীরা কণ্ঠে বলে উঠল, সাইলেন্ট। মুহূর্তেই ক্লাসরুম শান্ত হয়ে গেল। নিহাল গম্ভীর মুখে চেয়ার ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। পুরো ক্লাসে তখন পিনপতন নীরবতা। নিহাল কবজির ঘড়িতে সময় দেখে নিজে নিয়ে বলল, ক্লাস শেষ হতে আর মাত্র 5 মিনিট বাকি। নিহালের শান্ত কিন্তু ধারালো গলার আওয়াজ জেসে চুইংগাম চিবানোর গতি সামান্য স্লোথ হলো। খানিক নীরব থেকে নিহাল পুনরায় বলল, 10 দিন পর কলেজে এসে, তাও আবার শেষ মুহূর্তেই দরজায় দাঁড়ানো। রসিকতা রসিকতা করতে ইচ্ছা হলে যাত্রা পাল্লয়ের নাম দিন। জেসি সোজা হয়ে দাঁড়ালো, ঠোঁটে কোণে হালকা বাঁকা হাসি ফুটিয়ে তুলে হাত বোলানো বন্ধ করলো। তারপর ভীষণ স্বাভাবিক গলায় বলল, কারণটা খুবই সোজা স্যার, লেট না করলে তো আর আপনার অ্যাটেনশন পাওয়া যায় না। পুনরায় পুরো ক্লাসে গুঞ্জন ছড়িয়ে পড়ল। শিক্ষার্থীদের ফিসফিসানি শুরু হতে নিহাল জেসির দিকে কড়া চোখে তাকালো। জেসি এই বেপরোয়া চাইনি, আর মুখের ওপর কথা বলার অভ্যাস নতুন নয়, কিন্তু প্রতিবারই তা নিহালের ধৈর্যের বাঁধ ভেঙে দেওয়ার উপক্রম করে। ডেস্কের ওপর থেকে বইটা বন্ধ করে হাতে নিল নিহাল। থমথমে কণ্ঠে বলল, বাইরে দাঁড়িয়ে থাকুন। এই 5 মিনিটে আপনার ভেতরে কিছু শেখার ইচ্ছা জেগে উঠবে বলে আমার মনে হয় না। আর হ্যাঁ, আজকের পর থেকে যেন আপনাকে আর কখনো আমার সামনে ক্লাসে না দেখি। আমি ক্লাসে আসার আগে আপনি রুম থেকে বেরিয়ে যাবেন। কথাটা বলেই নিহাল ব্ল্যাকবোর্ডের দিকে মুখ ফেরালো, কিন্তু দরজার ওপাশ থেকে জেসি মৃদু স্পষ্ট হাসির শব্দ আবারও পুরো ক্লাসের নীরবতা ভেঙে দিল। এই মেয়ের সাথে আর একটা কথাও বলা বা ওর দিকে তাকানো নিহাল রুচিকর মনে করল না। ঠিক তখনই ক্লাস শেষ হওয়ার ঘন্টা বেজে উঠল। নিহাল বের হওয়ার আগেই জেসি হন হন করে ক্লাসরুমে ঢুকে পড়ল। নিহাল সেদিকে পাত্তা না দিয়ে নিজের মতো বেরিয়ে গেল। নিহাল বেরিয়ে যাওয়ার পরপরই ক্লাসে ঢুকে পড়লেন উচ্চতর গণিতের আনিস স্যার। ফলে নাবিল আর অর্ণা নিশার সাথে জেসির বিষয়টি নিয়ে কোনো কথা বলতে পারল না। একে একে টানা 3টা ক্লাস শেষে অবশেষে এলো ব্রেক টাইম। নাবিল, অর্ণা আর নিশা দ্রুত হেঁটে ক্যান্টিনে এসে একটা টেবিল দখল করলো। এখানে প্রথম দিকেই টেবিলে না দিলে বসার জায়গা পাওয়া যায় না। টেবিল না নিলে বসার জায়গা পাওয়া যায় না। টেবিলে বসে অর্ণা মাথা এলিয়ে দিয়ে বলল, বাপ রে বাপ,
একের পর এক ক্লাস হয়ে যাচ্ছে। নাবিল যে দ্রুত চা নিয়ে আয় তো। নাবিল ব্যাগটা চেয়ারে ঝুলিয়ে রাখতে যে জিজ্ঞাসা করে, শুধু চা আর কিছু খাবি না? নাবিলের প্রশ্নের সাথেই নিশা দ্রুত জবাব দিল, নাগা সিঙ্গারা নিয়ে আসিস, ঝাল ঝাল কিছু খাবারের দরকার। নিশার কথা শুনে অন্য টেবিলে মাথা রেখে তার দিকে তাকিয়ে বলল, এই না হলো আমার আশা নিশা। আমি এটা বলতে যাচ্ছিলাম, বস্তরা আমি আনছি। ক্যান্টিনের চারপাশে তখন প্রচন্ড শোরগোল। নাবিল চলে যেতে নিশা অর্ণাকে জিজ্ঞাসা করলো, অর্ণা কি হয়েছে তোর? আজকে নিহাল স্যারের ক্লাসে তোকে অন্যরকম দেখলেও, কাহিনী কি? ধরা খেয়েছিস নাকি? নিশার প্রশ্ন শুনে অর্ণা মাথা তুলে বসে, তবে আয়সী ভঙ্গিতে ডান হাতটা মাথার নিচে রেখে ঠোঁটের কোণে সীমিত হাসি রেখা টেনে বলে, আরে না, আমাকে ধরায় এতই সোজা নাকি? তাহলে অর্ণা এবার সোজা হয়ে বসে আলসেমি ঝেড়ে বলে, এখন থেকে সামনে 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 নিহাল স্যারকে আমি চিনি না, বাট কথা হবে মোনালিসা মোনা হয়ে। যাই করিস জেসির মতো থাপ্পড় না খেলেই হলো। অন্য নিশাকে আরো কিছু বলতে যাচ্ছিল, তবে তার পূর্বেই ধোয়া ওঠা 3 কাপ চা আর সিঙ্গারা সাজিয়ে এনে টেবিলে রাখলো নাবিল। নিশা অন্যের হাতে চায়ের কাপ তুলে দিয়ে নাবিল নিজেও বসলো চেয়ার টেনে। চায়ে চুমুক দিতে দিতে নিশা নাবিলকে বলল, নিহাল স্যার জেসিকে ছেড়ে দিল কেন? ওনার জায়গায় আমি থাকলে নির্ঘাত আজকে ওর টিসির ব্যবস্থা করতাম। অন্না সিঙ্গারায় কামড় বসিয়ে সায় দিল, সহমত। আজকে যেভাবে মুখ উপরে কথা বলল, স্যারের জায়গায় আমি থাকলে 2 গালে দিতাম দুটো। তবে মেয়েটার মাথায় কোনো সমস্যা আছে, নির্ঘাত। নাবিল নিজের চায়ের কাপ ঠোঁটের সামনে নিয়ে মুখ বাঁকিয়ে বলল, সমস্যা মানে? ড্যামেজ একেবারে। ভাইয়ার উচিত ছিল সোজা প্রিন্সিপাল স্যারের রুমে নিয়ে গিয়ে কান ধরে টিসি দিয়ে বের করে দেওয়া। এই টাইপের অ্যাটিটিউড নিয়ে কলেজে না এলে হয়। একটা জিনিস খেয়াল করেছি, অন্য কথায় নিশা এবং নাবিল দুজনেই আর আর ওর দিকে তাকিয়ে সমস্বরে প্রশ্ন করলো, কি? অন্না চারপাশে দেখিনি বলল, জেসি ঠোঁটের মাঝে পিয়ার্সিং করিয়েছে। এমনিতে তো চুলের রং অর্ধেক গোলাপি করা, আবার পিয়ার্সিং কি জঘন্য লাগে আয়নায় দেখে নাকি? ওদের বাড়ি আয়নার সমস্যা আছে, পারলে ফুফিকে একটা আয়না কিনে দিতাম। নাবিলের কথাটা শেষ হতেই টেবিলের ওপর একটা ছায়া পড়লো। ওদের হাসি ঠাট্টা আর জল্পনা কল্পনা এক মুহূর্তের মধ্যে থেমে গেল। চোখ তুলে তাকাতেই নাবিল, নিশা আর অর্ণার মুখ গম্ভীর হয়ে এলো। টেবিলের পাশে এসে দাঁড়িয়ে আছে জেসি, চোখে মুখে সেই চেনা বেপরোয়া ভাব, ঠোঁটে হালকা তাচ্ছিল্যের হাসি, যেন একটু আগেও ক্লাসে কিছু ঘটেনি। নাবিল বিরক্তি ভরা চোখে জেসির দিকে তাকিয়ে সরাসরি মুখ ফিরিয়ে নিল। জেসি ওদের থমথমে ভাবটাতে সম্পূর্ণ উপেক্ষা করে টেবিলের দিকে একটু ঝুঁকে সরাসরি নাবিলের দিকে তাকিয়ে বলল, তোর হারাই ম্যাথ নোট খাতাটা দে তো। ওর গলার আওয়াজে যেন বিন্দুমাত্র অনুরোধ বা সংকেত ছিল না, বরং একটা আদেশের সুর। নাবিল চায়ের কাপটা শব্দ করে টেবিলের ওপর রাখলো। তারপর তারপর চেয়ারের পেছনে হেলান দিয়ে চরম বিরক্ত ও শীতল গলায় বলল, খাতা আনিনি। নিশা আর অর্ণা চুপচাপ আরো চোখে জেসিকে দেখছিল। নাবিলের রুই উত্তরে জেসির চোখ সামান্য শুরু হলো, কিন্তু হাসিটা তার ঠোঁট থেকে মিলে গেল না। পাশ থেকে একটা চেয়ার টেনে ওদের সাথে বসে পড়লো। ভাবলো ক্ষীণ গলায় বলল, তাহলে ছুটির পর তোর সাথে আমাকেই নিয়ে যাস, তোর খাতাটা নিয়ে চলে আসবো। চরম নির্লজ্জতা দেখে নাবিল অবাক না হয়ে পারল না। গত দিনের ঘটনার পর নিজাম সাহেব তাদের বাড়িতে যেতে নিজে নিষেধ করেছে, সেইখানে সে পুনরায় যাওয়ার কথা বলছে। নাবিল চায়ের কাপের চারপাশে আঙুল ঘোরাতে ঘোরাতে তাচ্ছিল্যভাবে হেসে বলে, জেসি আর শূন্যতম লজ্জা নেয় না। গতদিন আব্বু তোকে আমাদের বাড়িতে যেতে নিষেধ করলো, আর আজকে স্যার শূন্যতম আত্মসম্মান তো রাখ। নাবিলের কথায় জেসির মধ্যে তেমন প্রভাব পড়ল না, তবে অর্ণা নিশার দিকে নজর বুলিয়ে বলল, ফ্যামিলি মার্ডার
আউটসাইডারদের সামনে না বলাটা এক ধরনের ম্যানার। আমি না হয় নির্লজ্জ, আবদারহীন, তোর তো আদব আছে, তবুও মানার নেই ভাবতেই পারছি না। আচ্ছা যাকগে, কালকে কলেজে নিয়ে আসিস, বাই। এতটুকু বলে জেসি তখনই উঠে এলো সেখান থেকে। জেসি চলে যেতে নিলে দাঁতে দাঁত পিষে বলে উঠলো, দেখলি দেখলি তোরা কতটা অসভ্য। আমার ফুপুর জীবন এই মেয়ে আর তার পাপ মিলে শেষ করে দিল। নাবিল রাগে লাল হয়ে ওঠা চোখ দেখে অন্না বলল, বাদ দে, এদের সাথে বা এদের ব্যাপারে কথা বলা মানে নিজের মন মেজাজ নষ্ট করা। জেসির বিষয়ে কথা না বলে তিনজনে খাওয়া শেষে বিল মিটিয়ে বেরিয়ে এলো। আর মাত্র একটি ক্লাস বাকি ছিল। ক্লাসে এসে যার যার জায়গায় বসে পড়ল, কিন্তু সেই সেই ক্লাসে শেষ মাঝপথে হঠাৎ করে বাইরে আলো যেন উবে যেতে শুরু করলো। রোদের তপ্ত ভাবটায় মিলিয়ে গিয়ে চারপাশটা এক নিবিড় ঘনীভূত আধারে ঢেকে যেতে লাগলো। ক্লাসরুমে জানালা দিয়ে তাকাতেই দেখা গেল আকাশে বুক ছিঁড়ে উড়ে আছে কালচে ধূসর রঙের এক প্রকাণ্ড মেঘের অনুদল। যেন কোনো অদৃশ্য চিত্রশিল্প মুহূর্তে পুরো ক্যানভাস জুড়ে ছড়িয়ে দিয়েছে গাঢ় অন্ধকারে কালি। বাতাস ভারী হয়ে এলো এক ভেজা মাটির আসন্ন সুবাসে। গাছের পাতায় পাতায় ঝিঁঝি পোকার মতো সংকোচ এক ধরনের কাঁপন ধরল। আর দেখতে দেখতে পুরো কলেজে প্রাঙ্গণ যেন এক অদ্ভুত মায়াবী ও গুমট চাদরে ঢাকা পড়ে গেল। অবশেষে ছুটির ঘন্টা বাজলো। বেল বাজতেই যেন ছাত্র ছাত্রীদের মধ্যে বাড়ি ফেরা হুড়োহুড়ি পড়ে গেল। কিন্তু করিডোরে পা রাখতেই সবাই থমকে দাঁড়ালো। ততক্ষণে ঝুম বৃষ্টি নামতে শুরু করেছে। আকাশ যেন আজ সবটুকু উজাড় করে দেওয়ার পণ করে নেমেছে। মোটা ফোঁটা ঝরে পড়া বৃষ্টিতে পুরো মাঠ ভেসে যাচ্ছে। চারপাশটা এক ঝাপসা রূপালী চাঁদের আবৃত। এই অঝোর ধারা দেখেই নিশা আর অর্ণার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। চড়ুই পাখির মতো আনন্দিত গলায় নিশা বলে উঠল, আহা কি দারুণ বৃষ্টি রে, আজ না ভিজলে পুরো জীবনটাই বৃথা। অর্ণা একগাল হেসে নাবিলের হাত ধরে এক প্রকার টানতে টানতে বলল, চল নাবিল, আজকে একদম মন ভরে ভিজবো। সেই কতদিন পর এমন মেঘভাঙা বৃষ্টি পেলাম। নাবিল সঙ্গে সঙ্গে অর্ণার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে ব্যাগের চেইনটা ভালো করে আটকে নিল। কপালে সামান্য বিরক্তির খাস ফোনে বলল, এ মেরি বেহেন, তোরা পাগল হয়েছিস নাকি? আমার মাথা ভেজানো একদম বারণ। জানিসই তো, এক ফোঁটা বৃষ্টি পানি মাথায় লাগলে কালকে থেকে একেবারে 102 ডিগ্রি জ্বর নিয়ে বিছানায় পড়ে থাকতে হবে। তোরা ভেজ, আমি সেটির নিচে দাঁড়িয়েছি। ঠিক কথা। নাবিল এই সমস্যা আছে সেটা নিশা ভালোভাবেই জানে। একবার ভিজে সে 7 দিন জ্বরে ভুগছিল। তাই কথা শেষ হতে না হতেই নিশা আর অর্ণা আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। জুতো জোড়া কিছুটা সাবধানে সামলে নিয়ে ওরা দুজন সোজা মাঠে খোলা ঘাসের উপর গিয়ে নামলো। ততক্ষণে ছুটির তাড়াহুড়োয় ক্লাসরুম আর করিডোর থেকে শিক্ষার্থীদের ভিড় অনেকটাই পাতলা হয়ে এসেছে। বৃষ্টির ছাড় থেকে বাঁচতে অনেক যখন দ্রুত হলেন হলের দিকে বা যার যার গাড়ির দিকে ছুটে যাচ্ছে, তখন এই উন্মুক্ত মাঠের মাঝে নিশা আর অন্যায় একদম অন্য জগতে হারিয়ে গেছে। ওদের মাথায় হাত দিয়ে ঘোরানো বৃষ্টির শীতল জলধারা, দুই হাত ছড়িয়ে গায়ে মাখা, সব মিলিয়ে মাঠের মাঝে দুজন যেন রূপকথার দুটো আনন্দময় রূপালী জলপরি। ঠিক তখনই শিক্ষার্থীদের রুম থেকে বেরিয়ে করিডোরের দিকে এলেন নিহাল স্যার। হাতে ল্যাপটপের ব্যাগ আর কিছু কাগজপত্র। ফরকাস্ট দেখে জেনেছিল বৃষ্টি হবে, সেই কারণে বাইক না এনে গাড়ি এনেছে। নাবিলকে সেই গাড়ির কাছে দাঁড়াতে বলেছিল। তবে সেই ঝুম বৃষ্টিতে গাড়ি পর্যন্ত হেঁটে যাবে নাকি বৃষ্টি কমার অপেক্ষা করবে, সেটা ভাবতেই তিনি করিডোরের কার্নিশে নিচে এসে থমকে দাঁড়ালেন। বৃষ্টি তোর এতটাই বেশি যে সামনে কিছুই পরিষ্কার দেখা যাচ্ছে না, যেন কুয়াশা চাদরে ঢেকে আছে পুরো ক্যাম্পাস। নিহাল হাত ঘড়ির দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। ছাতাটা আজ ভুলবশত গাড়িতেই রয়ে গেছে। অলস
দৃষ্টিতে ঝুম বৃষ্টির পানে তাকিয়ে থেকে ভিড় কমে আসা ফাঁকা মাঠটার দিকে চোখ যেতে তার চোখ দুটো স্থির হয়ে গেল। মাঠের ঠিক মাঝখানে দুজন মেয়ে অঝোর ধারার মাঝে ভিজছে। এত দূর থেকে আর তীব্র বৃষ্টির ঝাপসায় প্রথমে নেহাল ঠিক চিনতে পারলেন না। চোখ সামান্য শুরু করে কৌতূহল নিয়ে নজর স্থির করতে পাশ থেকে স্পষ্ট হলো ওরা আর অন্য কেউ নয়, অর্ণা আর নিশা। নেহাল সামান্য অবাক হলো না, কারণ অন্যার বাচ্চামো স্বভাবের ব্যাপারে সে অবগত। তবে এই তুমুল বৃষ্টিতে বাচ্চাদের মতো নাচানাচি করে ভিজতে পারে, তবুও রক্ষা কলেজ ড্রেস সম্পূর্ণ সাদা নয়। অন্যা ভিজে একাকার হয়ে যাওয়া চুলগুলো পিঠে ছড়িয়ে আছে। মেয়েটা দুই হাত দুদিকে ছড়িয়ে দিয়ে এক অদ্ভুত আবেশে আকাশপানে মুখ তুলে দাঁড়িয়ে আছে, যেন বৃষ্টির প্রতিটি ফোঁটা তার সমস্ত মন প্রাণ জুড়িয়ে দিচ্ছে। নেহালের প্রখর ও গম্ভীর চোখের দিকেও যেন মুহূর্তের জন্য সে দৃশ্য আটকে গোল অন্যা গেল। অন্যা এই বাঁধনহারা চপল এবং নিষ্পাপ রূপটা নেহালের থমকে দিল এক লহমায়, তবে মনোযোগে স্থায়ী হলো না। ঠিক তখনই বৃষ্টি আর বাতাসে মাথা ভেদ করে ভেতে আসতে লাগলো এক মিষ্টি সুরের গুঞ্জন। নেহাল আরো একটু মনোযোগী ভঙ্গিতে কান পাতলো। কোনো মিউজিক নয়, সরাসরি একটি চেনা কণ্ঠে গান বৃষ্টির শব্দের সাথে মিশে করিডোর পর্যন্ত ভেসে আসে গেল। আর চিনল সে, অর্ণা গাইছে। তার মিষ্টি ও আকুল কণ্ঠে সেই সুরে প্রতিটি শব্দ বৃষ্টির ফোঁটার মতো এসে আছড়ে পড়ল নেহালের কানে। যাও বলে তারও মেঘের ওপারে, বৃষ্টির বন্দনা জুড়ে ধরেনি তল। যাও বলে তারে শ্রাবণ আষাঢ়ে মেঘের শত জলে ছুঁয়েছে ভেজা জল। মাতালা হাওয়া ধ্বনি বৃষ্টি কি শুনে না, ময়ূর পোখর তলে ধিম টানা দেরা টানা ধিম টানা বাজে ধিম টানা বাজে ধিম টানা দেরে না ধিম টানা বাজে ধিম টানা বাজে ধিম টানা দেরে না। গানের শেষ চরণটি বাতাসে মিলিয়ে যেতে অর্ণা যেন এক অদৃশ্য টানে হঠাৎ পিছন ফিরে তাকালো। করিডোরে কার্নিশের নিচে দাঁড়িয়ে থাকা নিহাল স্যারের গাম্ভীর্যপূর্ণ অবয়বটি চোখে পড়তেই তার মুখের বাঁধনহারা চপল হাসিটা থমকে গেল মুহূর্তের জন্য। বৃষ্টিতে ভেজা একরাশ চুল কপাল থেকে চিপলে সরিয়ে অর্ণা নিহালের দিকে তাকালো। ঘন বৃষ্টির ঝাপসা চাদর ভেদ করে দূর থেকে দুজনের নজর এক হলো। নিহালের সেই কড়া গম্ভীর চাহনিতে আজ যেন রাগের বদলে জমে আছে এক অজানা স্তব্ধতা, এক অজানা মুগ্ধতা। পাশ থেকে নিশা অর্ণা ভিজতে থাকা হাতটা ঝাঁকিয়ে দেখে উঠে অর্ণা খেয়াল ভাঙলো। সে তড়িঘড়ি চোখ সরিয়ে নিশার দিকে তাকিয়ে মেকি হাসার চেষ্টা করলো। অন্যদিকে পার্কিং জোনের দিকে চার পথে কিছুটা দূরে ছাতা মাথায় দাঁড়িয়ে এই পুরো নীরব আদান প্রদান করে দেখছিল জেসি। তার ঠোঁটের কোণে আবারও ফুটে উঠল সেই চেনা তাচ্ছিল্য আর রহস্যময় বাঁকা হাসি। চুইংগামের শেষ বন্দুমটা ঠোঁটের ফাঁকে ফাটিয়ে সে নিহালার অন্যার ওপর থেকে নজর সরিয়ে ধীরে পায়ে কলেজের মূল ফটকের দিকে হাঁটতে হাঁটতে নিজের মনে বলল, মেরি জান, আমার চোখে এতটাও ভুল দেখো না। চোখের চোখে কথা বলো, অপমান মনে বিড়বিড় করতে করতে জেসি এগিয়ে গেল নিজের গাড়ির দিকে। কলেজে থেকে ভিজে ভিজে বাড়ি ফেরার পর থেকে গুনে গুনে 50টা হাসি দিয়েছে অর্ণা, আর সেই সাথে গুনে গুনে ঠিক ততবারই আঞ্জুমান বেগম তাকে কড়া গলায় বকেছেন। তবে বকাবকি শেষ অংশে এসে যোগ দিল মশিউর রহমান সাহেব। তিনি মুখে বেশি কিছু না বললেও তার গম্ভীর চাহনিটাই অর্ণার জন্য যথেষ্ট। ওই চোখ দুটোকে অর্ণার বড্ড ভয়, তাই আর দেরি না করে চটপট খাওয়া দাওয়া সেরে নিল সে। অনেক এসে যাতে আর এক দফা জ্ঞান দেওয়া শুরু না করতে পারে, সেজন্য তড়িঘড়ি নিজের ঘরে ঢুকে ভেতর থেকে দরজা আটকে দিল। বাইরে তখনও অঝোর ধারায় বৃষ্টি। সন্ধ্যা নামার পর থেকে সেই বৃষ্টির সাথে যোগ দিয়েছে ঝড়ো বাতাস আর আকাশে বিদ্যুৎ চমকানোর খেলা। রুমে মেইন লাইটটা নিভিয়ে অর্ণা তার প্রিয় ফেরাইয়ের লাইট জ্বালিয়ে দিল। এমন মাতাল করা আবহাওয়া ঘরে কোণে সামান্য মৃদু আলো জ্বলে থাকবে।
এমন একটা পরিবেশ অর্ণার বড্ড পছন্দের। রুমের সাথে লাগোয়া ছোট্ট বারান্দাটা, সেদিকে তাকাতেই বোঝা গেল অঝোর দাবটা কিছুটা কমলেও জলধারার অবিরাম রূপ রূপালী রেখার মতো ঝরে পড়ছে। চার্জে থাকা ফোনটা টেবিল থেকে তুলে নিয়ে অর্ণা বারান্দায় স্লাইডিং ডোরটা সরায়, বাইরে এসে দাঁড়িয়ে প্রাণ ভরে একটা লম্বা শ্বাস নেয়। ভেজা মাটির সাথে বৃষ্টি, সে অদ্ভুত সুন্দর মিষ্টি গন্ধটা বাতাসে ভেসে বেড়াচ্ছে, যেটা অর্ণা বড্ড প্রিয়। সেই সাথে পাশেই টবে ফুটে থাকা কামিনী ফুলের সুবাস এসে যেন পুরো পরিবেশটাকে আরো মায়াবী করে তুলেছে। প্রকৃতির এই রূপে উপভোগ করতে করতে অর্ণার মাথায় এক দুষ্টু বুদ্ধি খেলে গেল। সে ঝটপট ফোনটা আনলক করে মেসেঞ্জারে ঢুকলো। নিহালের নামের পাশে জ্বলজ্বল করছে সবুজ বাতি। তার মানে লোকটা অনলাইনে আছে। অর্ণা আর এক মুহূর্ত না ভেবে ফটাফট মেজে টাইপ করলো, কি সুন্দর বৃষ্টি হচ্ছে তাই না। মেসেজ সেন্ড করে সে আকুল হয়ে অপেক্ষা করতে লাগলো মেসেজটা সিন হওয়ার জন্য। মিনিট খানেকের মধ্যে নিহাল মেসেজটা সেন্ড করে ফেলে, আর তাতে অন্যার বুকটা ধক করে ওঠে। হৃদয় স্পন্দন যেন এক লাফে দ্বিগুণ হয়ে যায়। খানিক বাদে চ্যাট বক্সে দেখা গেল নিহাল টাইপ করছে। অবশেষে উত্তর এলো, হুম। বেশ অনেকক্ষণ ধরে টাইপিং সিঙ্গেল ওঠার পর এতটুকু একটা ছাতা উত্তর দেখে অন্যার অর্ণার মন ভরলো না। তাই একদম দেরি না করে সে পাল্টা মেসেজ পাঠালো, হুম, শুধু এতটুকু, বইয়ের সাথে ব্যস্ত বুঝি। মেসেজ পাঠানোর পর মনে হলো নিহাল বুঝি এই চ্যাট বক্সটাই খুলে বসে আছে। তবে এবার উত্তর আসতে বাকি সময় লাগলো না। একটা মাত্র বউ, তার সাথে তো একটু ব্যস্ত থাকতেই হবে, তাই না? হঠাৎ নিহালে এমন উত্তরটা দেখে অন্যার বুকটা কেমন যেন ফাঁকা হয়ে গেল। মুহূর্তে তার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। কিন্তু কেন? কেন নিহাল ছাড়ে তো বাস্তবে কোনো বউ বা প্রেমিকা নেই, সে তো সিঙ্গেল। তবে কেন লোকটার মুখে এই কাল্পনিক বইয়ের কথাই শুনে তার বুকটা এভাবে মুচড়ে উঠল। মেসেজটা বেশ কয়েকবার চোখ বুলিয়ে পড়ল অন্যার। হৃদয়ের ভেতরে অজানা কষ্টটা চেপে ধরে অবশেষে টাইপ করলো, আপনার বউ তো সত্যি অনেক ভাগ্যবতী। এবারে আর মেসেজ সাথে সাথে সিন হলো না, কিছুটা সময় পর সিন হলো। আর তারপর নেহালের দিক থেকে উত্তর এলো, অবশ্যই, আমার বউ তো আমার মনের রানী, সে তো ভাগ্যবতী হবেই। নেহালের শেষ মেসেজটা পড়ে অন্না বুকের ভেতর যেন এক অদ্ভুত তোলপাড় শুরু হলো। অভিমানে ঠোঁট দুটো উল্টে এলো তার। মনে মনে বলল, বর এসেছে মনের রানী ওয়ালা। এতই যদি রানী, তো আর তার সাথে গিয়ে থাকুক না, এখানে আছেন কেন? নাক টেনে একরাশ অভিমান মেখে অন্না ফটাফট আঙুল চালিয়ে জবাব দিল, ও মা, তাই নাকি? তা সেই ভাগ্যবতী রানীর নামটা কি? কয়েক সেকেন্ড পরই উত্তর এলো, অচেনা মানুষের কাছে বইয়ের নাম বলা বারণ। তাছাড়া আমার বউ ভীষণ পজিটিভ, রাত বিরাতে অন্য মেয়েদের সাথে আমাকে চ্যাট করতে দেখলে আজ তো রাখবে না। শোনো মোর কথা। মেসেজটা পড়ে অন্যায় এবার খিলখিল করে শব্দ করে হেসে ফেললো। সবসময় যে মানুষটা সারাক্ষণ রাশভারী চেহারা নিয়ে থাকে, তার ভেতরে যে এতখানি রসিকতা লুকিয়ে আছে কে জানতো। হাসি থামিয়ে অন্না আবারও স্ক্রিনে আঙুল চালালো। হা হা হা, বইয়ের ভয়ে তো দেখি একেবারে অস্থির। আচ্ছা যান, আপনার রানীর কাছে যান। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, আপনার মতো এমন রসহীন মানুষকে যে মেয়ে সহ্য করে, তাকে আমার তরফ থেকে একখানা সালাম দেবেন। গুড নাইট মিস্টার। মেসেজটা পাঠিয়ে অন্যার সাথে সাথে আইডিটা অফলাইন করে দিল। আর কোনো মেসেজের অপেক্ষা রইল না। নিয়াল স্যার ওপাশে বসে এই মেসেজ পড়ে কি রেকর্ড করেছেন বা কতটাই বিরক্ত হচ্ছেন, সেটা ভেবে অন্যার পেটের ভেতরে আনন্দ আর উত্তেজনায় সুরসুরি দিয়ে উঠল। ফোনটা বুকে জড়িয়ে ধরে সে বারান্দায় গ্লেন ধরে দাঁড়ালো। বৃষ্টির ঝিরঝিরে ছাট এসে লাগছে তার চোখে মুখে। নিয়াল স্যার ঘৃণার স্বরে জানেন না এই মোনালিসা মোনা আসলে কে। এই লুকোচুরি খেলাটাই অন্যার কাছে এখন বড্ড রোমাঞ্চকর লাগছে। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।
আপনাদের কমেন্ট পেয়ে গেলে পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।